সাদিয়া, আমার মনে হয় তোমার সাথে আর রিলেশন রাখা হবে না। বুঝলাম না, কি বললি? কথাটা আবার বল। কথাটা শুনে কিছুটা চমকে উঠলাম। তুমি থেকে সোজা তুইতে চলে এসেছে। না মানে বলছিলাম কি, তোমার সাথে মনে হয় আমার আর সম্পর্ক রাখা হবে না। শালা ফাইজলামি করস আমার লগে? তুই আমার চিনোস আমি ক্যাডা? কি কইলি তুই? আমার সাথে সম্পর্ক রাখতে পারবি না? মেরে না হাত পা ভেঙে বুড়িগঙ্গা নদীতে ফেলে আসবো বলে দিলাম। সিয়ামের তো ভয়ে খাড়ায় মুইতা দেওয়ার মতন অবস্থা। ও ভাবতে লাগলো, আল্লাহর জীবন, কার সাথে প্রেম করলাম আল্লাহ জানে। একে তো পুরান ঢাকার মাইয়ারা এমনিতেই কিছুটা গুন্ডি টাইপের হয়, তার উপর সে আবার বড় লোকের মাইয়া। এর সাথে যদি ব্রেকআপ করি তাহলে তো আমি মনে হয় শেষ হয়ে যাব। কোনো মতে উল্টাপাল্টা বোঝানোই কলারটা ছেড়ে দিল। গলাটা প্রায় ব্যথা হয়ে গেছে। দেখো সাদিয়া, আমার কথাটা আগে শোনো। তোর কি কথা শুনবো? কি শোনাইবার লাগছস আমারে? তোরে কি মনে হয় আমি তোর লগে প্রেম লইয়া মস্কারা করতেছি? পুরান ঢাকার মাইয়া আমি, আর তুই আমারে কস আমার লগে সম্পর্ক রাখতে পারবি না? কেন, কি হইছে তোর? খুইল্লা ক। সিসি, কি বলো তুমি? এই এত মানুষের সামনে তুমি আমাকে কি খোলার কথা বলছো? হই, বেশি বুঝোস খেলা। তোরে কইছি যা কইবি খুইল্লা ক, মানে বিস্তারিত বল। ও আচ্ছা, আমি আবার মনে করলাম কি না কি বলছো। বলছি তুমি একটু ভালোভাবে কথা বলো, অমন ঢাকাইয়া ভাষায় কথা বলছো কেন? আবে হালা শোন, আমার রাগ উঠলে মাথা ঠিক থাকে না, বুঝছস? সুতরাং বেশি রাগ উঠাইস না, যা কইবি ক। দেখো, বাসা থেকে মা বাবা বিয়ে করার জন্য প্রচুর চাপ দিচ্ছে। কস কি? তুই কি মাইয়া নাকি যে তোরে বিয়ার জন্য চাপ দিতেছে? চাপ দিলে তো আমাকেও দিব। আচ্ছা বাদ দে তো, তুই কস নাই যে তোর গার্লফ্রেন্ড আছে? তুমি তো জানোই আমার বাবা খুব রাগী মানুষ, তার সামনে আমার প্রেমের কথা বলার সাহস নেই। আর সব থেকে বড় কথা হলো, বাবা বলছে ঢাকার মেয়ের সাথে আমার বিয়ে দিবে না। বিয়া দিব না তো তুই আমার লগে প্রেম করছিলি গালা? এইটা ক। আরে রাগ করো কেন? বাবা বলছে মেয়ে দেখতে, আর আমি দেখলেই বলে দিব নাকি যে আমি বিয়ে করব? শোনো, কালকে আমি গ্রামের বাড়িতে যাব। বাবা বলছে মেয়েকে দেখতে যাবে, আমাকেও যেতে হবে। সেখানে যাইয়া বলে দিব মেয়ে আমার পছন্দ হয়নি, তাহলে তো বিয়েটা বাদ। আচ্ছা বালা কথা, আর শুনো, এইবার গ্রামের থেকে আহনের পর আমরা দুজনে বিয়া করে ফেলবো। আচ্ছা ঠিক আছে, সেটা দেখা যাবে, আগে আসি তো, আমার কাজ আছে। গ্রাম থেকে আসার পরে দেখা হচ্ছে, ভালো থেকো আর নিজের শরীরের প্রতি যত্ন নিও। শোনো, ভালোভাবে যেও আর ফোন করো, ঠিক আছে? সিয়াম শুধু মাথাটা ঘুরিয়ে আচ্ছা বলে হোস্টেলে চলে আসলো। আচ্ছা আসুন পরিচয় হওয়া যাক। আমি সিয়াম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে পড়ালেখা করছি। আর যার সাথে কথা হচ্ছিল সে আমার গার্লফ্রেন্ড সাদিয়া। আমরা দুজন ক্লাসমেট। কোনোভাবে পরিচয় হয়েছিল, সেটা না জানলেও চলবে, হয়তো পরে জানতে পারবেন। আসলে ওকে গার্লফ্রেন্ড বললে ভুল হবে, পুরাই প্যারা। প্রেম করে কিনা জানি না, তবে সবসময় ওর শরীরের অঙ্গভঙ্গি আমার কাছে পছন্দ হয় না, যার ফলে ওর থেকে দূরে থাকার চেষ্টা করি। হুট করে ব্রেকআপ করতে পারছি না, দেখলেনি তো কেমন ডেঞ্জারাস মেয়ে। তবে বিয়ের বিষয়টা সত্য, বাবা মা বিয়ে করার জন্য চাপ দিচ্ছে, কিছুতেই মানছে না। বলেছিলাম পড়াটা শেষ করে না হয় বিয়েটা করে নিব, কিন্তু তা হচ্ছে না। তাই কালকে বাড়িতে যাওয়ার পর মেয়ে দেখতে যাব। আবার অন্য দিক দিয়ে ভাবলেও সাদিয়ার হাত থেকেও বাঁচা যেতে পারে বিয়েটা করলে। মেয়েটা আমার সমবয়সী, বাবা কখনোই মেনে নেবে না। তার উপর ঢাকার মেয়ে, বাবা তো সহ্যই করতে পারবে না। সাদিয়াকে আমি বন্ধু হিসেবে নিতাম প্রথম দিকে, কিন্তু সে হয়তো আমাকে বেশি কিছুই ভাবতো, অনেকটা কেয়ারও করতো, যার ফলে ওর সাথে রিলেশন হয়ে যায়। তবুও নিজেকে ওর সাথে যথেষ্ট দূরে রাখি। সাদিয়াও বুঝে কিন্তু কিছু বলে না। মাঝে মাঝে ওর ভাবভঙ্গিতে মনে হয় ও হয়তো আমার সাথে মজা করছে, হুট করে একদিন বলে দিবে আমি তোর সাথে মজা করছিলাম। সে যাই হোক, অনেক হলো। হোস্টেলে সে নিজের জামা কাপড় গুছিয়ে প্যাক করে রেখে দিলাম। প্রায় 6 মাস পর গ্রামে যাব। আসলে প্রথম বর্ষের ফাইনাল পরীক্ষা ছিল, তাই বাড়িতে যাওয়া হতো না। হ্যালো। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে হালকা নাস্তা করে বের হয়ে পড়লো সিয়াম। বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে আছে। আগের বাসটা 10 মিনিট আগেই ছেড়ে চলে গেছে। আবার নতুন করে বাস আসতে প্রায় আরো 30 মিনিট লাগবে। কি আর করার, বাসে উঠে বসে আছে। এমন সময় সাদিয়ার ফোন। হ্যালো। কোথায় তুমি? আমি তো বাসে বসে আছি। ও, বাস কি ছেড়েছে? না, আরও 10 মিনিট পর ছাড়বে বলেছে। ও আচ্ছা, ভালোভাবে দেখে শুনে যেও, আর শোনো তাড়াতাড়ি ফিরে এসো। আর শোনো, যদি শুনি যে বিয়ে কইরা ফেলছস তাহলে কি করবো তুই ভাবতেও পারবি না, বুঝছস? আচ্ছা রাখলাম, পৌঁছে ফোন দিবা কিন্তু। সকাল হতেই ফোনেই থ্রেড দিয়ে দিল। সিয়াম তো বুকের বাপাশে হাত দিয়ে ছিটের সাথে হেলান দিয়ে পড়ে গেল। মনে হয় যেন হার্ট অ্যাটাক হয়েছে।
ভাই ভাই, কি হয়েছে আপনার? মরে গেছেন না কিছুক্ষণ পরে মরবেন? অমন করে পড়লেন কেন? কথাটা শুনে যেন সত্যি সত্যি হার্ট অ্যাটাক হওয়ার অবস্থা। কি বলে, মরে গিয়েছে না কিছুক্ষণ পরে মরবো? পাগল নাকি লোকটা? না ভাই, কিছু হয় না, এমনি একটু হেলান দিয়েছিলাম। ও আচ্ছা। বাসটা ছেড়ে দিয়েছে। জানালা দিয়ে একভাবে বাহিরে তাকিয়ে দেখছে ব্যস্ত এই শহরটাকে। বাসায় পৌঁছতে প্রায় 6 ঘন্টা লাগবে। যদি রাস্তায় জ্যাম না থাকে তো আরো আগেই পৌঁছে যাবে সে। তাই চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করলো। বাড়িতে পৌঁছতে প্রায় বিকেল হয়ে গেল। ঘড়ির কাঁটায় 3টার আশেপাশে বাজে। মা তো ওকে দেখে বেজায় খুশি। তুই পচা বাড়িতে আসতে যাস না? হুম। কি করবো বলো, পরীক্ষা ছিল যে, সেজন্য আর আসা হয়নি। আচ্ছা বাদ দে, এবার এসেছিস যখন 10 দিনের আগে যেতে পারবি না। তোকে তো বিয়ে করিয়ে তবেই পাঠাবো। কি শুরু করলে বলো তো মা? আসতে পারলাম না আর বিয়ের কথা শুরু করে দিলে। আমিও তো কিছু বুঝি না, তুই বাড়িতে থাকিস না, তোর বাবাও সারাদিন বাজারে থাকে, আমাকে একা একা বাড়ি থাকতে হয়। তাই এখন বিয়ে করে সোজা বউমাকে নিয়ে আসবো, কথা তো বলা যাবে। ধুর, আমি ওসব বিয়ে এখন করতে পারবো না। আগে পড়াটা শেষ করে নিই, তারপর না হয় বিয়ে করবো। তাছাড়া বিয়ে করে বউকে খাওয়াবো কি? কেন, বউ কি রাক্ষস? তাছাড়া আমাদের কম আছে নাকি? ধুর, ভালো লাগে না সবসময় বিয়ে বিয়ে। চুপ, আর একটা কথাও বলবি না, যা ফ্রেশ হয়ে আয়। হুম। কোনো কথা না বাড়িয়ে নিজের রুমে চলে গেল সিয়াম। কেমন লাগে বলুন তো, বাড়িতে আসতে না আসতেই বিয়ের কথা শুরু করে দিয়েছে। রাতে বাবা বাসায় আসলে একসাথে খেতে বসলো ওরা। সিয়াম, শোন, আসছিস যখন একবার, তোকে বিয়ে না দিয়ে যেতে দিচ্ছি না। তোর আম্মু আমাকে সব সময় বলে ছেলেকে বিয়ে দাও না কেন, একটা বৌমা আনো। তাই ভাবছি কালকে তুই আমার সাথে মেয়ে দেখতে যাবি। কালকেই যাব মানে? কিন্তু বাবা, আমি তো কি কোনো মেয়েকে ভালোবাসিস? না মানে না মানে কি বল? কিছু না, বলছিলাম বিয়েটা আরও পরে করলে হয় না? যদি বলো তো আমি মেয়ে দেখতে যাওয়ার জন্য রাজি আছি, কিন্তু বিয়ে পরে করলেও তো হয়। চুপ, বেশি কথা বলবি না। তোকে যা বলা হবে তাই করবি, ঠিক আছে? কিছু না বলে মাথা নিচু করে হ্যাঁ সূচক জানালো জানি। তারা কোনো কথাই শুনবে না। ওদিকে সাদিয়া ফোন দিয়ে চলেছে, মা বাবার জন্য ধরতেও পারছে না সিয়াম। কি হলো, তোর ফোন বাজছে, ধরছিস না কেন? না, তেমন কোনো জরুরি ফোন না, আমার বন্ধু ফোন দিয়েছে, খাওয়া শেষ করে ফোন দিয়ে দিব আমি। ও আচ্ছা। তাড়াতাড়ি খাওয়া শেষ করে নিজের রুমে চলে আসলো ও। ওই ফোন ধরতে এতক্ষণ লাগে? কখন থেকে ফোন দিচ্ছি? আরে বাবা ছিল যে সাথে, তাছাড়া তখন আমি খাচ্ছিলাম। ও, তা কেমন আছে তোমার বাসার সবাই? ভালো আছে। কি করো? কি করব, বসে আছি। আগে বলো, পৌঁছে আমাকে ফোন দাওনি কেন? অনেক ক্লান্ত লাগছিল তাই ঘুমিয়েছিলাম কিছুক্ষণ। ও আচ্ছা, রাখলাম, আম্মু আসছে। হুম। ওই সিয়াম, কি হলো, উঠছিস না কেন? ওঠ। কি হয়েছে, সকাল করে ডাকছো কেন? চুপ কেন, কথা হবে না? তাড়াতাড়ি ফ্রেশ হয়ে নে। কেন, কি হয়েছে? কি হয়েছে মানে? তোর জন্য মেয়ে দেখতে যাব, তোর বাবা নিচে অপেক্ষা করছে। মেয়ে দেখতে মানে কি? তোমরা যাও, আমি পারবো না। পারবি না মানে? তোর বাবাকে ডাক দিব? আমার বাবাকে ডাকতে যাবে কেন? কালকে আসলাম আর আজকে মেয়ে দেখতে যাব, 2 দিন বাদে যাই। বেশি কথা বলে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে আয় তো। ঠিক আছে যাচ্ছি, তবে একটা শর্ত। কি? মেয়েকে যদি পছন্দ না হয় তো বিয়ে করব না। আচ্ছা, না করলি? বাথরুমে এসে একটা ভয়ঙ্কর হাসি দিল। ওখানে যাবে, মেয়ে দেখেই বলে দিবে মেয়েকে পছন্দ হয়নি, ব্যাস কাজ হয়ে গেল। তারপর আবার নিশ্চিন্তে ঢাকায় চলে যাবে। ফ্রেশ হয়ে বাইরে এসে রেডি হয়ে বের হয়ে পড়লো। গাড়িটা একটা দোতলা বিশিষ্ট বাড়ির ভেতরে প্রবেশ করলো। বাইরে থেকে বেশ সুন্দর জায়গাটা। বাড়ির ডান পাশেই রয়েছে বেশ সুন্দর সুন্দর কিছু ফুল গাছ। বাড়িটার ভেতরে বসে আছে মেয়েটা, নাকি তার রুমে বসে আছে, রেডি হচ্ছে। অসহ্য লাগছে অনেক। কখন আসবে আর না বলেই তাড়াতাড়ি বাড়িতে চলে যাবে ও। সারা ঘরে তাকিয়ে দেখলো মেয়েটার কোনো ছবি নেই। একটা মেয়ের ছবি আছে, ছোটবেলার মনে হয়। তাদের ছোট মেয়ে হবে হয়তো। অনেক অপেক্ষার অবসান ঘটিয়ে মেয়েকে সামনে আনা হলো। মাথায় ঘোমটা দেওয়া, চেহারা ভালোভাবে দেখা যাচ্ছে না। মেয়ের মা তার মাথা থেকে ঘোমটা সরাতেই যেন থ হয়ে গেল। একভাবে মেয়েটির দিকে অপলক ভাবে তাকিয়ে আছে সিয়াম। সেও সিয়ামের দিকে অবাক হবার দৃষ্টিতে তাকিয়ে আছে। যা দেখছে তা কি আসলেই সত্যি? ওর সামনে বসে আছে ওরই প্রাক্তন প্রেমিকা নীলা, যে কিনা 2 বছর আগেই সিয়ামকে একা নিঃশেষ করে চলে গিয়েছিল। নিজের মাথার উপর যেন সেই 2 বছর আগের চিন্তা ঘুরপাক খাচ্ছে, যখন তার সাথে জমিয়ে প্রেম করছিল সে। কি রে সিয়াম, কি হলো তোর? না না না, কিছু না। কি হয়েছো?
তোর অমনভাবে কথা বলছিস কেন? কোনো সমস্যা? না, আমার কিছু হয়নি, আমার মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, আমি চলে গেলাম। বলেই বের হয়ে বাড়ির দিকে রওনা দিল। মাথাটা কোনোভাবেই কাজ করছে না। সেই চিরচেনা মুখ, কাজল কালো চোখ, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক বারবার ভেসে উঠছে। কোনোভাবে বাড়িতে এসে নিজের রুমে শুয়ে পড়ল। মা বাবাও আসলেন কিছুক্ষণ বাদে। সিয়াম, কি হলো তোর? ওভাবে চলে আসলি কেন? এমনি ভালো লাগছিল না, আর আর কি? আমি এই বিয়েটা করতে পারবো না। পারবি না কেন? মেয়েটা তো দেখতে সুন্দর। তাও আমি পারবো না। কেন পারবি না? তাছাড়া আমরা তো আরো আজকে তোর বিয়ের দিন তারিখ ঠিক করে আসলাম। বিয়ে ঠিক করে আসলে মানে কি, আমাকে জিজ্ঞেস করবে না? অত কিছু জানি না, মেয়েকে আমার পছন্দ হয়েছে, সুতরাং তোর বিয়েটা হচ্ছে। দেখ, তোর বাবা ও আমাদের মান সম্মানের বিষয়। দূর। আচ্ছা বাদ দে, ভালো না লাগলে ঘুমিয়ে পড়। বলেই মা রুম থেকে বের হয়ে গেল। কিছুই বুঝতে পারল না। যে নীলা 2 বছর আগে আমাকে রেখে চলে গিয়েছিল, সে কিভাবে বিয়ে করার জন্য রাজি হতে পারে? নাকি এটাও তার অন্য কোনো ছলনা? না, এই বিয়ে কখনোই করতে পারবো না, যেভাবেই হোক বিয়েটা করতে পারবো না। পরের দিন সকালে নিজের ব্যাগ গুছাচ্ছে সিয়াম। তখনই মা আসলো রুমে। কি রে সিয়াম, ব্যাগ গোছাচ্ছিস কেন? মা, আমাকে আজকেই ঢাকা যেতে হবে, বিকালে খুব জরুরি একটা পরীক্ষা আছে। মানে কি? তোর না কয়েকদিন পর বিয়ে, আর তুই আজকেই ঢাকা যাবি? জরুরি পরীক্ষা আছে, না দিলে আমাকে আর সামনে পরীক্ষা দিতে দিবে না। সত্যি পরীক্ষা আছে নাকি মিথ্যে বলছিস? আজব, তোমাকে কেন মিথ্যা বলতে যাব? বিয়ের জন্য চলে যাচ্ছিস না তো? আরে বাবা না, বিয়ের আগে চলে আসবো। দেখিস তোর বাবার সম্মানটা নষ্ট করিস না। আচ্ছা। বলেই বাড়ি থেকে বের হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিল। ভার্সিটির মাঠে বসে আছে। কি হয়েছে তোমার? পরশু ঢাকা থেকে গেলে আর আজকেই চলে আসলে? না, কিছু হয়নি। কিছু না হলে তুমি চলে আসলে কেন? এমনি। মানে মানে কি, কোনো কারণ ছাড়া আসছো নাকি? বলো না কি হয়েছে। কোনো পার্সোনাল ম্যাটার নাকি আমাকে বলা যায় না? আসলে মা বাবা আমার বিয়ে ঠিক করে ফেলেছে। কি বলছো? বাড়িতে যাবার সাথেই বিয়ে ঠিক করে ফেলেছে? হুম। ঠিক করেছো তো ভালো কথা, কিন্তু চলে আসলে কেন বিয়েটা না করে? তাতে কি, আমার বিয়েটা হয়ে গেলে তুমি খুশি হতে। অমন করে বলছো কেন? বাড়িতে গেলে তো বিয়ে করার জন্য, আর না করে আসলে তাই বললাম। সাদিয়া প্লিজ, আমাকে কিছুক্ষণ একা থাকতে দাও, আমার ভালো লাগছে না। আচ্ছা বলবা তো তোমার কি হয়েছে? সেই আসার পর থেকেই দেখে আর যে মুখটা বাংলার পাঁচের মতো করে বসে আছো। আচ্ছা সাদিয়া, তোমাকে কিছু কথা বলবো, মন খারাপ করবে না তো? মানে কি বলবে? কোনো খারাপ কিছু না তো? তেমন কিছু না, তবে আজ কেন জানি না তোমাকে আমার কথাগুলো বলা উচিত, না হলে নিজের কাছে কেমন যেন এক অজানা অনুভূতি কাজ করছে। কি কথা তোমার? বাড়ি থেকে তো আবার সত্যি তোমার বিয়ে দিয়ে দিচ্ছে, আর তুমি রাজি হয়ে যাওনি তো? আরে তেমন কিছু না, অন্য কথা। কি সবটা বলবা তো? অত পেঁচানোর কি আছে? তোমার সাথে রিলেশনে জড়ানোর আগে আমি অন্য একটা মেয়ের সাথে রিলেশনে ছিলাম। মানে কি বলছো তুমি? দেখো, আমার সাথে কিন্তু ফাইজলামি করবা না। ফাইজলামি করছি না, যা সত্যি সেটাই বলছি। শুধু কি একটা মেয়ের সাথেই রিলেশনে গেছিলি, নাকি আরও মেয়ে আছে? দেখো সাদিয়া, রাগ না করে আগে আমার কথাটা তো বলতে দিবে। কি কথা শুনবো তোর? আমি তো মনে করেছিলাম তুই ভালো, তাই তোর সাথে রিলেশনে জড়িয়েছিলাম। শেষমেশ তুই কি না আমাকে ধোকা দিলি? তুমি আমাকে যেমন ভাবছো ঠিক তেমনটা না। কি তেমনটা বল? আর কয়টা মেয়ের জীবন নিয়ে খেলা করেছিস? আগে আমার পুরো কথাটা শোনো, তারপর যদি তুমি মনে করো যে আমি খারাপ, তাহলে যা বলবে আমি তাই করব। ঠিক আছে বলো। তখন আমি 10ম শ্রেণীর ছাত্র। সামনে এসএসসি পরীক্ষা, বেশ ভালোভাবে প্রস্তুতিটা নিয়েছি যে ভাবি হোক ভালো রেজাল্ট করতে হবে। পরীক্ষার প্রথম দিন সকালে খুব ভোরে উঠে ভালোভাবে নিজের পড়াটা শেষ করে পরীক্ষা দেওয়ার জন্য বাসা থেকে বের হব। আম্মু, কোথায় গেলে তুমি? আসছি। তাড়াতাড়ি, আজকে প্রথম দিন, তাড়াতাড়ি যেতে হবে, সিট খুঁজতে হবে। আরে বাবা আসছি। আচ্ছা তাড়াতাড়ি হা কর, রেডি হতে থাক আর আমি খাইয়ে দিচ্ছি। রেডি হচ্ছে আর আম্মু খাইয়ে দিচ্ছে। আচ্ছা আম্মু, আমি রেডি হয়ে গেলাম। ভালোভাবে যা, আর সব কিছু দেখে শুনে তারপর লেখা শুরু করবি। খেয়াল রাখিস কেউ আবার নকল এনে অন্যের পায়ের নিচে ফেলে দেয়, মাঝে মাঝে নিচে খেয়াল করবি, ঠিক আছে? আচ্ছা মনে থাকবে, আমি গেলাম। হল পড়েছে আমাদের স্কুল বাদে অন্য একটা স্কুলে, আগে তেমন যাওয়া হয়নি, সেদিকে চিনিও না তেমন কিছু। সারাদিন বাড়িতে থাকলে যা হয় আর কি। স্কুলে আসার পর নিজের সিট নাম্বার খুঁজতে গিয়ে অবস্থা প্রায় নাজেহাল। শুনেছিলাম আমাদের সাথে নাকি ওখানকার গার্লস স্কুলের মেয়েরা পরীক্ষা দিবে, তাই আগের থেকে পরিপাটি হয়ে এসেছি। যদি কোনো মেয়ের সাথে পরিচয় হওয়া যায় তো ওই আর কি। ক্লাসের ভিতরে বসে আছে অনেক মেয়ে পড়েছে, কোনটা রেখে যে কোনটার সাথে পরিচয় হবো ভাবতেই পারছিলাম না। সব বন্ধুদের পাশের সিট একটা করে মেয়ে পড়েছে।
আমার সিটের পাশেও কারো নাম্বার আছে, তবে সে আসেনি। দোয়া করি যেন কোনো এক সুন্দর মেয়ে আমার পাশে পড়ে। পরীক্ষা প্রায় শুরু হওয়ার পথে, তবে আমার পাশে যে বসবে সে আসেনি। কিছুক্ষণ বাদে স্যার আসলেন ক্লাসে। মনে মনে আফসোস করতে থাকলাম, শালার কি কপাল, স্কুলে থাকতে তো কোনো মেয়ে ছিল না, এখানেও মনে হয় হবে না। স্যার ভেতরে আসবো? কণ্ঠটা শুনে দরজার দিকে তাকিয়ে দেখে এক মেয়ে দরজার সামনে দাঁড়িয়ে আছে, চোখগুলো ফ্রেমের বড় চশমা, ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক। দেখে যেন মেয়েটার দিকে হাঁ করে তাকিয়ে আছি। পুরো ক্লাসে একবার চোখ বুলিয়ে নিলাম, কোথাও আবার কোনো সিট ফাঁকা আছে নাকি। না, খালি নেই। যাক, মেয়েটা তাহলে আমার পাশেই বসবে। আসতে দেরি করলে কেন? স্যার আসতে দেরি হয়ে গেছে, তারপর আবার হলো নাম্বার খুঁজতে গিয়েও দেরি হয়ে গেছে। ঠিক আছে, দেখো তোমার সিট কোনটা। মেয়েটা ক্লাসের ভিতরে আমার পাশের সিটে এসে নাম্বারটা দেখে বসে পড়ল। নিজেকে কিছুটা ঠিক করে নিল। বললাম, হ্যালো। মেয়েটা একবার আমার দিকে তাকিয়ে আবার খাতা নিয়ে বৃত্ত ভরাট করতে শুরু করে দিল। আসতে দেরি করলেন যে? আপনি কি ঠসা? স্যারকে বললাম, শুনতে পাননি? আর কিছু না বলে নিজের লেখায় মনোযোগ দিলাম। বুঝতে পারছি সুন্দর হওয়ার জন্য কিছুটা অহংকার আছে তার মধ্যে। প্রথম 2টা পরীক্ষা বেশ ভালোভাবেই দিয়েছে। দুই দিনে মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করেছি, কিন্তু পারিনি, তাই আর কোনো কথা বাড়াইনি। আজকে গণিত পরীক্ষা প্রশ্নটা হাতে নিয়ে দেখলাম, ভালোই, আমার জন্য সহজ হয়েছে, কমন আছে। একভাবে অঙ্ক করছি, মনে হলো পাশের থেকে কেউ যেন আমার পেটে কলম দিয়ে গোতা দিল। মেয়েটার দিকে তাকালাম। 3 নাম্বার অঙ্কটা করছেন? সিয়াম হ্যাসূচক জানালো, প্লিজ আমাকে একটু দেখান। আমি আর সেদিকে না তাকিয়ে নিজের অঙ্ক করায় মনোযোগ দিলাম। অনেক ভালো লাগছে, নিজেকে গর্বিত মনে করছি যে 2 দিন আমার সাথে কথা বলতে চাইনি, আজ নিজেই বলছে অঙ্কটা দেখাতে। আর চোখে তাকিয়ে দেখলাম মেয়েটা তার কলমের খাপ প্রায় কামড়িয়ে আলু ভর্তা বানিয়ে ফেলেছে। আর ওদিকে তাকাচ্ছে, কারো কাছ থেকে কোনো কিছু দেখা যায় কিনা। বুঝতে পারলাম মেয়েটার অঙ্ক কমন পড়েনি। স্যার অন্যদিকে তাকাতেই মেয়েটাকে ডেকে অঙ্কটা একবার দেখালাম। আর একটু দেখান, হয়ে গেছে, গ নাম্বারের শেষের টুকু। অঙ্কটা দেখিয়ে আবারও নিজের পরীক্ষা দেওয়ার ব্যস্ত হয়ে গেলাম। কিছুক্ষণ বাদে আবারও কলম দিয়ে গোতা দিল। আমি বললাম, কি? 6 নাম্বার অঙ্কটা করছেন? হুম। প্লিজ দেখান না, প্লিজ। আপনার কি অঙ্ক কমন পড়েনি? না। কি আর করার, একে একে প্রায় 4টা অঙ্ক দেখালাম। পরীক্ষা শেষে ক্লাস থেকে বের হয়ে বন্ধুদের সাথে আলোচনা করছি কে কেমন পরীক্ষা দিল। ধন্যবাদ আপনাকে। কেন? আজকে আপনি না থাকলে তো আমি মনে হয় এবার আর পাশ করতেই পারতাম না। না, ঠিক আছে। আমি নীলা, আর আপনি? আমি সিয়াম। আচ্ছা আসি, ভালো থাকবেন। আপনিও। নীলা চলে গেল। সিয়াম বন্ধুদের সাথে গল্প করতে করতে বাসায় চলে আসলো। সকালে ঘুম থেকে উঠে পড়তে বসেছে। সিয়াম, পড়া হয়েছে তোর? না, আর কিছু বাদ আছে? মানে কি, পরীক্ষা দিতে যাবি না? 8টা বাজতে চললো, খাওয়া দাওয়া করে রেডি হয়ে নে। যাও, আসছি। তাড়াতাড়ি রেডি হয়ে পরীক্ষা দেওয়ার জন্য চলে গেল। ক্লাসের বাইরে দাঁড়িয়ে আছে, সময় হয়নি, তাই গেট খুলেনি। হাই, কেমন আছো? ভালো, আপনি কেমন আছেন? ভালো। আমাকে আপনি করে বলার দরকার নেই, তুমি আর আমি তো সমবয়সী, তাই তুমি করে বলবা, ঠিক আছে? আচ্ছা, প্রথম 2 দিন যে কথা বলেছিলাম না, তার জন্য মন খারাপ করনি তো? আরে না। আসলে কি জানো, আমি কোনো অপরিচিত ছেলের সাথে তেমন বেশি কথা বলি না। ও আচ্ছা। তা আজকের পরীক্ষায় প্রস্তুতি কেমন নিয়েছো? মোটামুটি ভালোই, তুমি? ভালো। চলো ক্লাসে যাই, গেট খুলতে আসছে। পরীক্ষা দেওয়ার জন্য ভেতরে গিয়ে বসলো ওরা। একে একে প্রায় সবগুলো পরীক্ষা শেষ। নীলার সাথে প্রায় বেশ একটা ভালো বন্ধুত্ব গড়ে উঠেছে। শেষের দিন পরীক্ষা দিয়ে হল থেকে বের হচ্ছিল। আচ্ছা নীলা, রাগ না করলে একটা কথা বলি? বলো। বলছিলাম আমাদের পরীক্ষা তো শেষ, আবার কখনো কোনো দিন যোগাযোগ হবে কিনা জানি না। যদি তোমার নাম্বারটা দিতে ভয় নেই, রোজ রোজ ফোন দিয়ে তোমাকে বিরক্ত করব না, মাঝে মাঝে ফোন দিব। ওর কথা শুনে নীলা হেসে উঠল। হাসছো কেন? আমি কি খারাপ কিছু বলছি? আরে না, এমনি। তুমি কত বোকা। কেন? আরে আমরা তো বন্ধুর নাম্বার চাইছো, ভালো কথা, অত কথা বলার দরকার কি? না মানে মনে করেছিলাম তুমি যদি খারাপ ভাবো। আচ্ছা বাদ দাও, আমি তো তেমন ফোন ব্যবহার করি না, আম্মুরটা মাঝে মাঝে ব্যবহার করি। বরং তোমার নাম্বারটা দাও, আমি যোগাযোগ করব। ঠিক আছে। তাড়াতাড়ি প্রশ্নের এক পাশ ছিঁড়ে নাম্বার লিখে ওর হাতে দিলাম। আচ্ছা নীলা, আরেকটা কথা বলি। বলো। চলো না কোথাও থেকে আজকে ঘুরে আসি, তারপর বাসায় যেও। না, বাড়িতে তাড়াতাড়ি যেতে হবে, নয়তো আম্মু চিন্তা করবে। ও আচ্ছা ঠিক আছে, চলো তোমাকে পৌঁছে দেই। না, আমি চলে যেতে পারবো। আচ্ছা ভালো থেকো, গেলাম। সিয়ামও বাসার দিকে রওনা দিল। নীলার জন্য কেমন যেন খারাপ লাগছে, বুঝতে পারছে না মনের মাঝে এমন বিরাজ করছে কেন।
মনে হচ্ছে যেন কেউ ওর থেকে দূরে কোথাও হারিয়ে যাচ্ছে, যাকে আর ফিরে পাবে না। পরীক্ষা শেষ হয়েছে আজ 2 দিন, কিন্তু নীলা এখনো ফোন দেয়নি। বুঝতে পারছে না সে কি পরীক্ষা দেওয়ার পরে ভুলে গেল। সারা দিন ফোন হাতে নিয়ে বসে থাকে, এই বুঝে নীলা ফোন দিল। কখনো কখনো যখন অপরিচিত নাম্বার থেকে মিসড কলও আসে, সাথে সাথে ব্যাক করে, এই বুঝে নীলা ফোন দিয়েছে। কিন্তু আশাই গুঁড়ো বাড়ি। সন্ধ্যের দিকে বাসার ছাদে দাঁড়িয়েছিল। হঠাৎ করে ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখলো অপরিচিত একটা নাম্বার। বেশ আগ্রহ নিয়ে কলটা রিসিভ করলো। যদি নীলা হয়তো। হ্যালো। নিশ্চুপ, কোনো কথা নেই। হ্যালো, কে বলছেন? নীলা বলছিলাম। নীলা, তুমি কেমন আছো? কি হয়েছে? তোমার সেই পরীক্ষা দিয়ে গেলে আর ফোন দিলে না, কোনো সমস্যা হয়নি তো তোমার? আরে থামো, একেবারে সব কথা শেষ করে ফেলবে নাকি? আগে বলো, ফোন দাওনি কেন? তোমাকে বললাম না, এটা আমার আম্মুর ফোন, কথা বলতে সমস্যা হয় সেই জন্য। ও, কেমন আছো? ভালো আছি, তুমি? ভালো। কি করতেছো? এই বসে আছি, পরীক্ষা তো শেষ। কোথাও ঘুরতে যাওনি? না, তুমি কোথায়? বাড়িতেই আছি, ভাবছি কালকে মামা বাড়িতে ঘুরতে যাব। ও আচ্ছা। আচ্ছা রাখলাম, আম্মু আসছে। যাক, কিছুটা ভালো লাগছে। অবশেষে নীলার সাথে কথা বলতে পারলো সিয়াম। নীলা নাম্বারটা জানু নামে সেভ করে রাখলো। জানি না জানু বলে কখনো ডাকার সুযোগটা পাবে কিনা। লিখে রাখায় তো দোষ নেই। তারপর থেকে নীলার সাথে 1-2 দিন পর পরই কথা হতো, যা সিয়ামের কাছে খুবই বিরক্তকর ছিল। মন চাইতো সব সময় কথা বলতে, কিন্তু ফোনটা তার মায়ের হওয়ায় তার হয়ে ওঠে না। তাই সিদ্ধান্ত নিল নীলাকে একটা ফোন কিনে দিবে, যাতে সবসময় কথা বলতে পারে। সিয়ামের নিজের কাছে জমানো প্রায় 2000 টাকা ছিল। আম্মুর কাছ থেকে এটা সেটা বলে আরো কিছু টাকা নিয়ে একটা সুন্দর দেখে বাটন ফোন কিনে নিল নীলাকে দেওয়ার জন্য, যাতে সবসময় কথা বলা যায়। হ্যালো নীলা, কেমন আছো? ভালো, তুমি? ভালো। আচ্ছা, কালকে কি আমরা দেখা করতে পারি? কালকে কিন্তু কেন? এমনি, সেই পরীক্ষা দেওয়ার সময় আমাদের দেখা হয়েছিল আর দেখা হয়নি, তাই আর কি। ঠিক আছে, কালকে বিকেলের দিকে আমরা যেখানে পরীক্ষা দিয়েছিলাম সেই স্কুলের সামনে অপেক্ষা করো। ঠিক আছে। আচ্ছা রাখলাম, আম্মু আসছে। আচ্ছা। মনের মাঝে কেমন যেন এক অজানা অনুভূতি বিরাজ করছে। কেমন যেন করছে আবার কতদিন পরে নীলাকে দেখতে পাবে। হয়তো নীলাকে সে ভালোবেসে ফেলেছে, নয়তো কেন ওর জন্য এত আগ্রহ, দেখা করার, কথা বলার, পাশে থাকার। ও ভাবলো কালকে নীলাকে ওর ভালোবাসার কথা বলে দিবে। পরের দিন বিকেলে সেই স্কুলের পাশে এসে দাঁড়িয়ে আছে। দূর থেকে দেখলো নীলা আসছে। একটা মেরুন কালারের জামা পরেছে, দেখতে বেশ ভালোই লাগছে। কি ব্যাপার, ওভাবে তাকিয়ে কি দেখছো? না কিছু না, তোমাকে বেশ সুন্দর লাগছে। আচ্ছা, তাই নাকি? হুম। তা কি জন্য দেখা করতে বললে? দেখা করার জন্য কি কোনো কারণ থাকে নাকি? আছেই তো, বোঝা যাচ্ছে। তোমার হাত পেছনে রেখেছো কেন? কি আছে হাতে দেখি? দেখবে তো, তবে তোমাকে তার আগে একটা কথা বলার ছিল। বলো। আমি বেশি কথা পেঁচানো পছন্দ করি না, যা বলার সোজা সাপটাই বলি। বুঝলাম, কি বলবে সেটা তো বলো। নীলা, আমার মনে হয় আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। তুমি কি আমাকে ভালোবাসতে পারবে? কথাটা বলে নীলার মুখের দিকে তাকালো সিয়াম। হঠাৎই নীলার হাসি মুখটা কেমন যেন বিলীন হয়ে গেল। মনে হয় মন খারাপ করেছে। কি হলো, চুপ করে আছো যে? সিয়াম, আমি তোমাকে বন্ধু ভেবেছিলাম আর তুমি তার এই প্রতিদান দিলে। নীলার কথাটা শুনে মন খারাপ হয়ে গেল। তাহলে কি নীলা ওকে ভালোবাসে না, শুধুই বন্ধু ভাবে? মাথাটা নিচু করে মন খারাপ করে দাঁড়িয়ে রইল সিয়াম। সব সময় ভালোবাসবে তো? সামনে দাঁড়িয়ে থাকা নীলাই বলল কিনা দেখার জন্য মাথাটা উঁচু করে দেখলো। কি হলো বলো, সব সময় ভালোবাসবে তো? কথাটা শুনে যেন রবি সিমের মতো আপন শক্তিতে জ্বলে উঠল সিয়াম। হ্যাঁ। আচ্ছা এখন দাও, কি এনেছো আমার জন্য দেখি। পেছন থেকে নীলার জন্য আনা ফোনটা বের করে দিল। কি আছে এটার ভেতরে? একটা মোবাইল আছে। মোবাইল? কিন্তু কেন? যাতে সবসময় তোমার সাথে কথা বলতে পারি। দেখো না, তোমার মায়ের ফোন দিয়ে কথা বলতে সমস্যা হয়। ওলে বালে, আচ্ছা ঠিক আছে দাও। চলো একটু একসাথে পাশাপাশি চলি। চলো। নীলার সাথে কিছুক্ষণ ঘোরাঘুরির পর ওর বাসায় চলে গেল আর সিয়াম ওর বাসায় চলে আসলো। তারপর থেকে রোজ ফোনে কথা হতো, তবে বেশি বলতে পারতো না। কিছুক্ষণ কথা বলার পরেই বলতো আম্মু আসতেছে। নীলার মায়ের ওপর বেশ রাগ হতো। সবসময় কেন কথা বলার মাঝে চলে আসতে হবে। দেখতে দেখতে কেটে গেল 1.5 বছর।
ভাগ্যচক্রে দুজনেই একই কলেজে ভর্তি হয়েছিল। প্রথম ইয়ার ফাইনালে নীলার রেজাল্টটা খারাপ হয়েছিল, যার জন্য নীলা সিয়ামকে কিছুদিন ইগনোর করে চলেছে। রেজাল্ট খারাপ করেছে তাই সিয়ামও কিছু বলেনি, কিন্তু বর্তমানে নীলা একটু বেশি ইগনোর করছে বোধ হয় ওকে। ফোন দিলে ধরতে চায় না, মেসেজেরও রিপ্লাই দেয় না। কলেজেও ঠিক মতো আসে না। সিদ্ধান্ত নিল নীলা কালকে কলেজে আসলে জিজ্ঞেস করবে। পরের দিন কলেজে সকালে নীলাকে অনেকবার ফোন দেওয়ার পর ধরেছিল, তাই ওকে কলেজে আসতে বলেছিল। দুজনেই ক্যাম্পাসে বসে আছে। নীলার দিকে তাকিয়ে দেখলো সে শুধু এদিক সেদিক তাকাচ্ছে। বুঝতে পারলো বিরক্ত বোধ করছে। নীলা, আমাকে একটা কথা বলবে? কি? তুমি ইদানিং দেখছি আমার সাথে তেমন কথা বলতে চাও না, ইগনোর করছো, কি হয়েছে তোমার? কোথায় ইগনোর করছি? তাহলে অন্যদিকে তাকিয়ে আছো কেন? আর এদিকে ওদিকে কি দেখছো? না কিছু না, ভালো লাগছে না তাই। আচ্ছা আমি গেলাম, ক্লাস শুরু হয়ে যাবে। আগে আমার প্রশ্নটার উত্তর দাও। হাত ছাড়ো। কেন, কি হয়েছে? তোমাকে হাত ছাড়তে বলেছি, ছাড়ো। সিয়ামও ছেড়ে দিল। তুমি জানতে চাও না কেন ইগনোর করি? কারণ তোমাকে আমি আর ভালোবাসি না। কথাটা শোনার জন্য হয়তো সিয়াম প্রস্তুত ছিল না। মানে? মানে আবার কি, শুনতে পাওনি? তুমি আমার সাথে ফাইজলামি করছো না তো? তোমার কি মনে হয় আমি তোমার সাথে ফাজলামি করছি? কিন্তু আমি কি করেছি সেটা তো বলবে। তুমি কিছুই করনি, যা করার সব আমি করেছি। মানে? মানে তোমার সাথে আমার রিলেশনে জড়ানোটাই ভুল ছিল। তুমি আসতো একটা বেড়া। কি বলছো নীলা? হ্যাঁ ঠিকই বলছি, সব সময় ফোন দিয়ে ডিস্টার্ব করবা। যদি জানতাম তাহলে তোমার সাথে রিলেশনে জড়াতাম না। তোমাকে ফোন দিয়ে খোঁজ নেই কারণ তোমাকে যে আমি বড্ড ভালোবাসি নীলা। এটা ভালোবাসা না, আবেগ। আবেগের বশে কথাগুলো বলছো। আমিও এতদিন সেই আবেগেই বন্ধে ছিলাম, এখন বুঝতে পারছি। সুতরাং আমি আর তোমার সাথে রিলেশন রাখতে পারবো না। নীলা, তুমি আমার সাথে এটা করতে পারো না। তুমি যদি বলো তো আমি আর রোজ রোজ তোমাকে ফোন দিয়ে বিরক্ত করব না, তোমাকে জ্বালাবো না। যখন তুমি ফ্রি থাকবে শুধু 2-3 মিনিট কথা বললেই হবে। তবুও রিলেশনটা নষ্ট করো না। দেখো সিয়াম, আমি কারোর সাথে রিলেশন রাখতে পারবো না। তোমার জন্য আমার পড়ালেখা নষ্ট হয়ে যাচ্ছে। সব থেকে ভালো হয় তুমি আমাকে ভুলে যাও আর 2 দিন বাড়িতে আরাম করো, দেখবে সব ঠিক হয়ে গেছে। ক্যাম্পাসেই বসে রইল সিয়াম। নীলা এটা কিভাবে পারলো? বেশ শান্তভাবেই ওর সাথে ব্রেকআপ করে দিল। জোরে হামাও করে কাঁদতে ইচ্ছে করলো, কিন্তু পারলো না। আশেপাশে অনেক মানুষ রয়েছে। চুপটি করে বাসায় চলে আসলো। তারপর থেকে সারাক্ষণ নিজেকে রুমের মধ্যেই আবদ্ধ করে রাখতো। নীলার ফোন বন্ধ থাকে সব সময়। কলেজে গেলেও কথা বলতে চায় না, তাই আর যায় না। ওর সাথে দেখা হওয়ার পর কথা না বললে যে কষ্ট পাবে, তার থেকে দেখা না হলে কষ্ট হয়তো কিছুটা কম পাবে, সেটা ভেবেই বাড়িতে বসে থাকে সিয়াম। কথাগুলো শেষ করে পাশে বসে থাকা সাদিয়ার দিকে তাকিয়ে দেখলো তার চোখের কোণায় বিন্দু বিন্দু জল জমে আছে। সিয়ামের চোখটাও ভিজে উঠেছে। তারপর আর কি, যা হবার তাই হলো। ওর সাথে যোগাযোগ বন্ধ, ব্যাস। না তারপর কি হলো? না, সত্যি না নাকি আমাকে বলতে চাও না আর কিছু? সবই তো বললাম। তো এতদিন আমাকে কিছু বলনি কেন? এমনি বলা হয়ে ওঠেনি, তাছাড়া আজকেও হয়তো বলা হতো না। শুধু শুধু কি? তোমাকে বললাম না, বাসা থেকে বিয়ে ঠিক করেছে। আর যার সাথে করেছে সে আর কেউ না, নীলা। মানে কি? তোমার বাড়ি থেকে জানতো যে তুমি নীলাকে ভালোবাসতে? না, কিভাবে জানবে? বলেছিলাম না তো, জানতে পারলে না ঠ্যাং ভেঙে দিত। আচ্ছা তাই নাকি? আচ্ছা সিয়াম, তুমি আমাকে কতটা ভালোবাসো? হঠাৎ এই প্রশ্ন? কারণ আমার খুব ভয় হচ্ছে যদি তুমি নীলাকে এখন বিয়ে করে নাও, কারণ সে তো তোমার গার্লফ্রেন্ড ছিল। সাদিয়া হতে পারে, নীলা আমার গার্লফ্রেন্ড ছিল, কিন্তু সে চলে গিয়েছে, তুমি আছো এখন আমার। তবুও আমাকে বিয়ে করতে পারবে? বিশ্বাস করো, আমি তোমার মা বাবার সাথে কখনোই ঢাকার ভাষায় কথা বা খারাপ ব্যবহার করব না, শুধু তুমি আমার পাশে থেকো। যে ধরার মাঝে বোঝা যাচ্ছে কিছু একটা হারিয়ে যাচ্ছে। হারানোর ভয় যেমনটা সিয়াম উপলব্ধি করেছিল, সে কি সেই পুরনো প্রেমের সাড়া দিয়ে সাদিয়া নামের মেয়েটাকে কষ্ট দিতে পারবে? সেও কি পারবে তাকে ছেড়ে থাকতে? ভালোবেসে তাকে না পাওয়ার কষ্টটা যে সিয়ামও বুঝতে পারে। না, যে করেই হোক কালকে সাদিয়াকে নিয়ে দরকার হয় বাড়িতে যাবে। বাবা যেটাই বলুক না কেন বোঝানোর চেষ্টা করবে। কি হলো, কি ভাবছো? কিছু না। আমাকে ভুলে যাবে না তো? আচ্ছা, কালকে কি তুমি আমার সাথে আবার গ্রামে যেতে পারবে? হ্যাঁ। কিন্তু তোমার বাসায় কি বলবে? তারা তোমার ব্যাপারে জানে, তাদেরকে তোমার কথা বলেছিলাম। বলো কি, তারা মেনে নিল? কেন নিবে না? এক বাপের এক মেয়ে। বাপ আবার কারো একটা ছাড়া দুইটা হয় নাকি? ধুর, ফাইজলামি করো না তো। আচ্ছা, সন্ধ্যা হতে চলো, চলো বাসায় যাওয়া যাক। আর কালকে সকালে আমরা যাচ্ছি। ঠিক আছে। হোস্টেলে চলে আসলো সিয়াম। রাতে শুয়ে আছে, সাদিয়াকে পুরোটা বলা হয়নি।
কেনই বা নীলার সাথে তার যোগাযোগ হয়নি সেটা ভাবছে। ইন্টারের টেস্ট পরীক্ষার মাত্র 10 দিন বাকি, এমনটাই শুনেছিল বন্ধুদের কাছে। আসলে তারপর থেকে আর কলেজেই যাওয়া হয়নি। নীলাকে আর ফোন দিয়ে বিরক্ত করেনি। অবশ্য ওর ফোনটা প্রায়ই বন্ধ থাকতো। স্যাররা বলেছে কলেজে না গেলে নাকি পরীক্ষা দিতে দিবে না। তাই সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কলেজে চলে যায়। নীলাকে দেখলো আম গাছের নিচে দাঁড়িয়ে আছে। অনেকদিন পরে দেখা, সেই চিরচেনা মুখ, মুখের হাসিটাও রয়েছে হালকা। কথা বলতে খুব ইচ্ছে করছে। ধীর গতিতে তার কাছে গেল। হঠাৎ করে কোথা থেকে যেন তাদেরই কলেজের ক্লাসমেট নিলয় এসে নীলার গায়ে ধাক্কা দিয়ে দাঁড়ালো। বিষয়টা হয়তো দেখার জন্য প্রস্তুত ছিল না, তবুও ভাবলো একই ক্লাসে বন্ধু হতে পারে। তবে বেশ ঘনিষ্ঠভাবে একে অন্যের সাথে কথা বলছে। হাই নীলা, নীলা ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে দেখলো। কেমন আছো? ভালো। তোমার এই অবস্থা কেন? তোমার জন্য। মানে ফাজলামি করছো? আবেগটা বুঝি কাটেনি এখনো? ওসব বাদ দিয়ে মন দিয়ে পড়ালেখা করো, বুঝলে? আর হ্যাঁ, ওকে তো চিনোই, নিলয় আমার বয়ফ্রেন্ড। কিছুটা ধাক্কা খেলো। ভয় নেই, পড়ে যায়নি। মানুষ কিভাবে পরিবর্তন হতে পারে সেটা হয়তো নীলাকে না দেখে বুঝতে পারতো না সিয়াম। নীলার জন্য মন খারাপ করছে না, বরং ঘৃণা হচ্ছে তার উপর। কিভাবে সে পারলো ওকে ছেড়ে অন্য কারোর সাথে চলে যেতে। সেদিনের মতো বাসায় চলে আসলো। সিদ্ধান্ত নিল নীলার সাথে আর কোনো যোগাযোগ করার চেষ্টা করবে না। নিজের পড়ায় মনোযোগ দিল। ইন্টার পরীক্ষা দিল। শেষের পরীক্ষার দিন হয়তো নীলাকে শেষ দেখেছিল। রেজাল্টটা ভালো ছিল, যার ফলে এখানে চান্স পেয়েছিল। তারপর প্রায় 2 বছর পর গতকালকে দেখলো নীলাকে। আগে থেকে অনেকটাই পরিবর্তন হয়ে গেছে সে। সাদিয়াকে হয়তো কথাগুলো বলা যেত, তবুও বলল না। থাক না, কিছু কথা অজানা। নীলাকে না হয় একাই ঘৃণা করে যাক। অন্যকে তার কথা বলার কি দরকার আছে। সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সাদিয়াকে ফোন দিল। হ্যালো সাদিয়া, কোথায় তুমি? বাসায়। বাসায় মানে যাবে না? হ্যাঁ যাব, কিন্তু কিন্তুটা কি? তার আগে তোমাকে আমার বাসায় এসে আমার বাবার সাথে কথা বলে নিতে হবে যে তুমি আমাকে নিয়ে যাচ্ছ। আপনি যে নাম্বারে কথা বলেছেন তিনি এখন ব্যস্ত আছে, দয়া করে ফোনটা কেটে দিন। সিএম ফাজলামি করো না তো, তোমাকে আসতে বলেছি। কি বলছো? তোমার বাবা যদি কিছু বলে? কিছু বলবে না, তারা তো তোমার ব্যাপারে জানেই। তবু ভয় করছে। তোমাকে আসতে বলছি, আসো। আসছি। রেডি হয়ে সাদিয়ার বাসার দিকে রওনা দিল। না জানি সাদিয়ার বাবা ওকে কি বলবে। অবশ্য তার সাথে 2-1 বার কথা হয়েছিল, তবে সে জানতো সিয়াম সাদিয়ার বন্ধু। কিন্তু এখন গেলে কি ভাববে তাই নিয়ে খুব চিন্তা হচ্ছে। মনে সাহস নিয়ে সাদিয়ার বাসায় গেল। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো বাবা? ভালো, আপনি? হ্যাঁ ভালো। বসো, দাঁড়িয়ে কেন? না আঙ্কেল, সমস্যা নেই, সাদিয়াকে দেখছি না যে। ও রুমে রেডি হচ্ছে, তুমি বসো। সিয়াম আর জোর করলো না, চুপ করে বসে পড়লো। শুনলাম তুমি আর সাদিয়া নাকি প্রেম করো? কথাটা শুনে কিছুটা ঘাবড়ে উঠল। তার বলার ধরনে কিছুটা রাগী ভাব মনে হচ্ছে। নাও চা নাও। চায়ের কাপটা নিয়ে নিল। চায়ের কাপে চুমুক দেওয়ার সাথেই আবার তিনি বলে উঠলেন। আমার মেয়ে বলল তুমি নাকি ওকে নিয়ে তোমাদের গ্রামের বাড়িতে যেতে চাচ্ছ। জি আঙ্কেল। কারণটা কি জানতে পারি? আসলে আঙ্কেল ওই আর কি। থাক বাবা, বলতে হবে না। সাদিয়া বলেছিল, শুধু এতটুকুই বলবো, একটাই মাত্র মেয়ে আমার, সে যেন সেখানে থেকে হাসি খুশিভাবে ফিরে আসে। যদি মন খারাপ থাকে তো বুঝতে পারছো। আচ্ছা বাবা, আমরা এখন বের হই। যা। আর সিয়াম বাবা, ওকে দেখে শুনে নিয়ে যেও। জি আঙ্কেল। রাস্তায় এসেই সাদিয়ার মাথায় একটা গাঁটটা মেরে দিল আস্তে করে। ওই মারলে কেন? তো কি করবো, তোমার বাবার সাথে দেখা করা দরকার ছিল বুঝি। না হলে থ্রেট না দিত। কে ভয় পাইছো, তাই তো? না। ভালো জানোই তো আমি হাসি খুশিভাবে ফিরে না আসলে কি হবে। আমার বাবা খুব রাগী। এবার চলো। দুজনেই বাসের মধ্যে বসে আছে। তোমার বাড়িতে কি জানে যে তুমি আমাকে নিয়ে যাচ্ছ? না। না মানে তাদেরকে বলনি? হুম। যদি তারা আমাকে দেখে কিছু বলে? তাহলে আমি আছি কেন? তুমি তো আবার সুযোগ পেলে বলা যায় না আমাকে ছেড়ে চলে যেতে পারো। তুমি আমাকে এমন ভাবো? যাও, তোমার সাথে কথাই বলবো না। উলি আমার বাবু তো দেখি রাগ করেছে। এই কি করছো? বাসের মধ্যে মানুষজন দেখছে তো। আচ্ছা আমাকে কি ওই মেয়ে মানে নীলার সাথে দেখা করাবে? ভালো কথা মনে করেছো। মানে ভাবছি এখান থেকে গিয়ে সোজা আগে নীলার সাথে দেখা করব। ওকে বলবো যে আমি ওর সাথে বিয়ে করতে পারবো না, তারপর গিয়ে সোজা বাবা মায়ের সাথে কথা বলবো। কিন্তু তুমি ওর সাথে কথা বলবে কিভাবে? ওকে ফোন করে আসতে বলছি, বিকালে যাতে দেখা করে। নাম্বার আছে ওর?
আগের নাম্বার মনে আছে? ফোন দিয়ে দেখি খোলা আছে কিনা। নীলার সে আগের নম্বরে ফোন দিলে ফোন বাজছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি সিয়াম বলছিলাম, আপনি কি নীলা? না, আমি নীলার ছোট বোন। সিয়াম বলতে আপনার সাথেই আপুর বিয়ে ঠিক হয়েছে না? হ্যাঁ, আচ্ছা তোমার আপু কোথায়? আপু অন্য রুমে, দাঁড়ান আমি দিচ্ছি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো? ভালো, আপনি? জি ভালো। আপনি করে বলছো যে? তুমি করে বলার অধিকারটা যে নেই। ধুর, বাদ দাও তো। 2 দিন বাদে বিয়ে হবে আবার ন্যাকামো করছো? আচ্ছা, আজকে বিকালে দেখা করতে পারবেন? কোথায়? আগে যেখানে সবসময় দেখা করতাম সেই স্কুলের কাছেই। ঠিক আছে, তার আগে তুমি করে বলো। আচ্ছা, 3টার দিকে চলে এসো। আচ্ছা আসবো। কি করছো? বাসে বসে আছি। কেন? তুমি না বাড়িতে? না, ঢাকায় আসছিলাম কালকে, আজকে আবার বাসায় যাচ্ছি, ভাবলাম আগে তোমার সাথে দেখা করব। আচ্ছা তাই নাকি? ঠিক আছে, আসো, আমি অপেক্ষা করব। আচ্ছা, রাখলাম। ফোনটা কেটে সাদিয়ার দিকে তাকিয়ে দেখলো মুখ হাঁ করে তাকিয়ে আছে। অমন হাঁ করে তাকিয়ে আছো যে মুখে মশা ঢুকবে তো। শালা পুরান গার্লফ্রেন্ডকে পাইয়া আমাকে ভুলে গেছোস? অত কথা কি ওর সাথে? হ্যাঁ, নিজের হবু স্বামীকে শালা বলছো? স্বামী নাকি দেখা যাবে? ফোনেই গলে গেছো, সামনাসামনি দেখা হলে না জানি কি করবে। আমাকে তো মনে হয় ভুলেই যাবে। গেলেই কি? খুন করে ফেলবো। আসতে আসতে প্রায় 3টার বেশি বেজে গেছে। স্কুলের কাছে আসতেই দেখলো দূরে নীলা বসে আছে। সাদিয়াকে কিছুটা দূরে দাঁড় করিয়ে রেখে নীলার সামনে গেল ওরা। কেমন আছো? ভালো, তুমি? ভালো। আসতে সমস্যা হয়নি তো? না। মেয়েটাকে? ও মেয়েটা, দাঁড়াও তোমার সাথে পরিচয় করিয়ে দেই। সাদিয়া আমার পাশে এসে দাঁড়ালো। ওর নাম হচ্ছে সাদিয়া, আমার গার্লফ্রেন্ড। আর সাদিয়া ও নীলা, তোমাকে যার কথা বলেছিলাম। হাই। হ্যালো সিয়াম, তুমি প্রেম করো? হুম। কতদিন? প্রায় 1.5 বছর। তোমার বাড়িতে জানে? না, আজকে জানিয়ে দিব সবার কাছে, তার আগে তোমার সাথে পরিচয় করিয়ে দিলাম। তুমি বাড়িতে গিয়ে বলবা যে তুমি আমার সাথে বিয়ে করতে পারবে না। মানে কি? তুমি আমাকে ছাড়া অন্য মেয়েকে কিভাবে ভালোবাসতে পারলে? কি করব, তোমার প্রতি যে আমার আবেগ ছিল সেটা কেটে গিয়েছে যে। তুমি তো বলেছিলে আবেগ, তাহলে তোমার সাথে ভালোবাসা হলো কবে? আমার ভুল হয়ে গেছিল সিয়াম, আমাকে মাফ করে দাও। দেখো নীলা, তুমি আমাকে যখন ছেড়ে চলে গিয়েছিলে তখন খুব খারাপ লেগেছিল। পরবর্তীতে সাদিয়ার সাথে আমার পরিচয় হয়, আর মেয়েটা আমাকে সত্যি ভালোবাসে। তোমার জন্য আমি কাউকে কষ্ট দিতে পারবো না, বরং তুমি না হয় তোমার সেই নিলয়কে নিয়ে খুশিতে থাকো। আশা করছি বাড়িতে গিয়ে বলবে যে তুমি আমাকে বিয়ে করতে পারবে না। হুম। সিয়াম আর কথা বাড়ালো না, বাসার দিকে হাঁটা দিল। মেয়েটা তোমাকে এখনো ভালোবাসে, হয়তো। তাহলে ওর সাথে বিয়ে করে নাও। আর তুমি? আমাকেও। ফাইজলামি করো? হ্যালো সিয়াম, কোথায় তুমি? বাড়িতে আসতেছি। ও আচ্ছা, তাড়াতাড়ি আসো। কেন, কি হয়েছে? নীলার মা ফোন দিয়েছিল কালকে তোমার আর নীলার বিয়ে দিব। মানে? মানে কিছু না, নীলা বলল তুই নাকি বাড়িতে এসেছিস আর ওর সাথে দেখা করতে গিয়েছিলি। হ্যাঁ। ওই বললো কালকে তোর সাথে বিয়ে দিয়ে দিতে, না হলে আবার নাকি তুই ঢাকা চলে যাবি। আচ্ছা তাড়াতাড়ি আয়। কি বললো তোমার বাবা? নীলার মা নাকি ফোন দিয়েছিল কালকে, নাকি আমার সাথে বিয়ে ঠিক করেছে। মানে কি? মানে কিছুই না, দাঁড়াও নীলাকে ফোন দিচ্ছি। বলেই দুবার ফোন দেওয়ার পর ফোনটা রিসিভ করলো। নীলা, তুমি কি কাজটা ঠিক করলে? কেন? আমি আবার কি করলাম? কি করলে মানে? তুমি তোমার মাকে ফোন করে কি বলতে বলেছো? ঠিকই তো বলেছি, তোমাকে আমি অত সহজে ছেড়ে দিব নাকি? দেখো নীলা, তুমি হয়তো অন্যের ইমোশনাল নিয়ে খেলা করতে পারো, কিন্তু আমি পারি না। সাদিয়াকে আমি ভালোবাসি, আর ওকে আমি ঠকাতে পারবো না। পারবো না মানে? আমি জানি তুমি ওকে ভালোবাসো না, আমাকে দেখানোর জন্য নিয়ে এসেছো। ঠিক আছে, যা ভাবো। শুধু এতটুকু মনে রেখো, তোমার সাথে যদি আমার বিয়ে হয় তো সে বিয়ে হয়তো ভাবতে পারবে না কি হবে। তার মানে তুমি কালকে নীলার সাথে বিয়ে করছো? হ্যাঁ। মানে? না মানে, আমি ওর সাথে বিয়ে করতে যাব কেন? বিয়ে করতে যাবে কেন? আবার তোমার মুখ দিয়ে সত্যটা বের হয়ে এসেছে। আসলে তুমি ধোঁকাবাজ। সাদিয়া, কি সব বলছো? আমার সাথে বাড়িতে চলো। না, আমার তোমার ছেনা হয়ে গেছে, আমি চললাম। সিয়ামও দৌড় দিল ওর পেছনে, তার আগে ও একটা ট্যাক্সিতে করে চলে গেল। বুঝলো না হঠাৎ করে ওর কি হলো। নীলার সাথে সিয়ামের বিয়েটা হয়েছে, বলতে গেলে বাবার মান সম্মান বাঁচানোর জন্যই বিয়েটা হলো। বাবা মাকে সাদিয়ার কথা বলার পরেও কিন্তু তারা কিছুই বলেনি, প্রচুর রাগ উঠেছিল। আজকে বাসর রাত, নীলার জন্য হয়তো আজকে শেষ রাতও হতে পারে। মনে এক প্রকার রাগ নিয়েই ঘরে গেল। মুখে ঘোমটা দিয়ে নীলা খাটের ওপরে বসে আছে। দেখো নীলা, আমার সামনে অমন ন্যাকামি করে বসে থাকার দরকার নেই। আমি আগেও বলেছি যে আমি তোমাকে আর ভালোবাসি না, শুধু সাদিয়াকেই ভালোবাসি। তাছাড়া বিয়েটা বাবা মায়ের জন্য করেছি, আমি তোমার মুখটাও দেখতে চাই না।
বরং ভালো হবে তুমি আমার পরিবারে বাবা মায়ের সাথেই থেকো। আমি এখনই বাসার পিছন দিয়ে বের হয়ে ঢাকায় চলে যাচ্ছি। তুমি আমাকে এত ভালোবাসো? পেছনে তাকিয়ে দেখে সাদিয়া বসে আছে। সাদিয়া, তুমি কেমনে কি? নীলা কোথায়? কেন, নীলা থাকলে খুশি হতে বুঝি? না মানে তুমি তো চলে গিয়েছিলে, কিভাবে কি? সাদিয়া ওর দিকে একটা কাগজ এগিয়ে দিল। কি আছে কাগজে? জানি না, নীলা বলেছিল এটা তোমার বাসরাতে দিতে। সাদিয়ার হাত থেকে কাগজটা নিয়ে দেখলো চিঠি। লেখা পড়তে শুরু করলো। প্রিয় সিয়াম, প্রিয় সিয়াম, প্রিয় বলে সম্বোধন করলাম বলে রাগ করলে না তো? আসলে তোমাকে প্রিয় বলার অধিকারটা যে হারিয়ে ফেলেছি। অবাক হচ্ছ? যেখানে আমার থাকার কথা সেখানে সাদিয়া কিভাবে আসলো? কালকে যখন তোমরা দেখা করে চলে গেলে তার কিছুক্ষণ বাদে সাদিয়া এসেছিল, কারণ আমি সেখানেই বসেছিলাম। তখন বুঝতে পেরেছি মেয়েটা তোমাকে কতটা ভালোবাসে। আর তুমিও ভয় নেই যে তোমার বাবা মাকে কি বলবে। আমি বুঝিয়েছিলাম তাদেরকে। তুমি হয়তো ভাবছো আমার সাথেই কেন তোমার বাবা মা দেখা করতে এসেছিল। আসলে তোমার আর আমার প্রেমের কথা তোমার মা বাবাকে বলেছিলাম, সেজন্যই তারা আমাকে দেখা করানোর জন্যই এনেছিল। তুমি হয়তো আমাকে খারাপ ভাবছো, ঘৃণা করো হয়তো আমি কিভাবে তোমাকে ছেড়ে চলে গেলাম। আমি তোমাকে কখনোই ছেড়ে যাইনি। তুমি যখন আমার সাথে রিলেশনে ছিলে খেয়াল করে দেখতাম তুমি পড়ালেখার প্রতি কেমন উদাস হয়ে পড়েছ। তাই তোমার সাথে যোগাযোগ বন্ধ করে দিলাম। ভাবলাম হয়তো ভালোভাবে পড়বে, কিন্তু না, তুমি আমার জন্য তখনও অপেক্ষায় ছিলে। সেজন্য তোমার সাথে ব্রেকআপ করার অভিনয় করেছিলাম। নিলয়কে তুমি হয়তো চেনো, সে কিন্তু আমার বয়ফ্রেন্ড ছিল না। আমরা একসাথে প্রাইভেট পড়তাম, সেখান থেকে পরিচয় ছিল। ওকেই বলেছিলাম তোমার সামনে অভিনয় করতে, যাতে তুমি আমাকে ভুল বুঝছো। আর এসব কিছুই করেছিলাম তোমার ভালোর জন্য। তোমাকে ছাড়া আমিও ভালো ছিলাম না, রোজ কষ্ট পেতাম। তবুও মনকে বুঝাতাম পড়ালেখা শেষ করে যদি ভালো কিছু করতে পারো তো তোমার সাথে না হয় পরে সারাটা জীবন কাটাতে পারবো। পরে যখন আর পারলাম না, তোমার মা বাবাকে জানিয়ে দিলাম আমাদের কথা, যার কারণে আমার সাথে তোমার বিয়ে ঠিক করলো। ভেবেছিলাম সব কথা তোমাকে জানিয়ে আবার আগের মতো করে আগলে রাখবো, কিন্তু তার আগেই তুমি আমাকে সারপ্রাইজ দিয়ে দিলে। তাই আর বলিনি। আমি বুঝতে পারিনি তুমি হয়তো অন্য কারোর সাথে রিলেশন চড়াতে পারো। সবশেষে একটা কথাই বলবো, সাদিয়া মেয়েটা ভালো। আমি যতদূর বুঝতে পারলাম তাকে তুমি তোমার সবটুকু দিয়ে ভালোবেসো। আমি না হয় ওর মধ্যেই পিছিয়ে থাকবো। ভেবো না যে আমি আত্মহত্যা করতে চাচ্ছি। আত্মহত্যা যে মহাপাপ। তবে বেঁচে থেকেও যেন হয়তো থাকবো না। ভালো থেকো। আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করো না, না হলে তোমাকে দেখে হয়তো আর নিজেকে আটকে রাখতে পারবো না। যদি কোনো ভুল করে থাকে তাহলে মাফ করে দিও। এতে তোমার সেই বেইমানি করা নীলা। চিঠিটা পড়ার সময় হয়তো চোখ দিয়ে অশ্রু বেয়ে পড়ছে। মেয়েটা সত্যিই তোমাকে ভালোবাসতো। হুম। আমি না হয় নীলা হয়ে থাকলাম তোমার। কান্না করছো কেন? তুমি কান্না করলে যে আমারও খারাপ লাগে। হাসো, একটু হাসো। শোনো, নীলাকে যেমন ভালোবেসেছিলে আমাকে বাসবে। যদি চাও তো নীলার সাথে যোগাযোগ করতে পারো, তবে কখনো দেখা করবে না, ঠিক আছে? তার থেকে নীলার কাছেই চলে যাই। খুন করে ফেলবো। আসো না, আজকে আমরা সারা রাত ভরে গল্প করব। অনেক ক্লান্ত লাগছে। আজকে না, আজকে ঘুমাও। বলেই বিছানার একপাশে শুয়ে পড়ল। সাদিয়া ওর বুকের ওপর মাথা দিয়ে শুয়ে পড়ল। নীলার জন্য অনেক খারাপ লাগছে। আসলেই ভালোবাসা বড়ই অদ্ভুত। কখন কি হবে সেটা বলা যায় না। হয়তো ওদিকে নীলা বন্ধ ঘরে বসে আছে, হয়তো চোখে জল ফেলছে।